আজকের ক্লাসটি ছোট বড় সবার জন্য। ভয়েস চেঞ্জ শিখতে গেলে তোমরা জানো টেন্সের চার্টটা টেবিলটা প্রথমেই মুখস্থ করতে হয়, কারণ টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের নিয়মগুলি আলাদা হয়ে থাকে। আজকে আমি তোমাদের নতুন একটা নিয়ম শেখাবো, পদ্ধতি শেখাবো, যাতে তুমি টেন্স ভুলে গেলেও এই ভয়েস চেঞ্জ করতে কোনোদিন আর তোমার ভুল হবে না। টুডে ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মি উইথ গ্রেট পেশেন্স। হাতে পর্যাপ্ত সময় না থাকলে আজকের ক্লাসটা তুমি পরে যখন সময় পাবে তখন দেখবে। আমরা আজ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভয়েস চেঞ্জ করা শিখব, টেন্স অনুযায়ী নয়। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়ান্স এগেন টু হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। ভয়েস চেঞ্জ শিখতে গেলে প্রথমেই জেনে নেওয়া প্রয়োজন ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস কোনগুলো, প্যাসিভ ভয়েস কোনগুলো, কীভাবেই চিনবো কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, এই সংক্রান্ত আমি আগে একটা ক্লাস নিয়েছি। তোমরা যারা সেই ক্লাসটা দেখোনি তোমরা অবশ্যই সেটা আগে দেখে এসো। ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাহলে ভয়েস চেঞ্জ করার আগে সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা থাকা চাই। এসো আগে আমরা দেখে নিই কোন ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় আর কোন ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় না। তোমরা হয়তো অনেকেই জানো যে ভয়েস চেঞ্জ করার জন্য একটা অবজেক্টের প্রয়োজন হয়। যেমন দেখো, আই গো টু স্কুল, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এখানে আই হলো সাবজেক্ট, গো হলো ভার্ব, আর অবজেক্ট এখানে আছে কি না, সেন্টেন্সে অবজেক্ট না থাকলে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। দুটো একটা ব্যতিক্রমী ক্ষেত্র আছে, সে নিয়ে আমি পরে আলোচনা করব। তাহলে অবজেক্ট আছে কি না বুঝবো কি করে? না, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। দেখো, ভার্বকে তুমি যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবে সেটি হলো সাবজেক্ট। ভার্বকে যদি তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো যে উত্তরটা পাবে সেটি হলো অবজেক্ট। যেমন দেখো, ভার্ব এখানে গো মানে যাই, দেখো প্রশ্ন করো কে যায়, আমি যাই, আই হলো সাবজেক্ট। তাহলে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হয় সাবজেক্ট। আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। যেমন দেখো, আমি ফুটবল খেলি, কি খেলি, কি দিয়ে প্রশ্ন করছি, কি খেলি না ফুটবল খেলি। আই প্লে ফুটবল, এখানে দেখো খেলি, প্লে মানে খেলি, তাহলে কি খেলি, ফুটবল খেলি, তার মানে এটি এখানে অবজেক্ট আছে, এটি হলো অবজেক্ট। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তার মানে ওটি অবজেক্ট। কিন্তু এখানে দেখো তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, আমি যাই, কি যাই, এই প্রশ্নের কোনো মানেই হয় না। কাকে যাই, এরও কোনো মানে হয় না। তার মানে এই সেন্টেন্সে এটা অবজেক্ট কিন্তু নয়, দিস ইজ নট অ্যান অবজেক্ট। প্রথমেই বলেছি অবজেক্ট না থাকলে সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যাবে না। ওই জন্য আই গো টু স্কুল এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করা যাবে না। আই প্লে ফুটবল এর ভয়েস চেঞ্জ করা যাবে। এগেন টেক অ্যানাদার সেন্টেন্স, আই এম আ স্টুডেন্ট, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ কি করা যাবে? দেখো, তাহলে এম মানে হই, তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, হই কে না আমি, এটি হলো সাবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি হই, কাকে হই বললে এর কোনো উত্তর আসে না, কি হই বললে একটা উত্তর মনে হচ্ছে যেন আসছে, মনে হচ্ছে যেন একটা আসছে, কিন্তু এ অবজেক্ট নয়। কি হই একটা উত্তর পেলেও এ কিন্তু অবজেক্ট নয়। তার কারণ অবজেক্ট যে ভার্বের থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্বের কখনো অবজেক্ট থাকতে পারে না, একে কমপ্লিমেন্ট বলে, যাকে সেটা আলাদা প্রশ্ন। কাজেই কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি বাই চান্স কখনো আনসার পেয়েও যাও, তাহলে যেহেতু অক্সিলিয়ারি ভার্বকে প্রশ্ন করছো এ কিন্তু অবজেক্ট নয়, এটি কিন্তু মনে রাখতে হবে তোমাকে। তাহলে এই ভার্ব এই সেন্টেন্সটিরও ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়, এইটির ভয়েস চেঞ্জ করা সম্ভব। তার মানে অবজেক্ট থাকতেই হবে। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট ক্রাইটেরিয়া অফ চেঞ্জিং ভয়েস। বুঝতেই পারছো, আমরা খুব খুঁটিয়ে গ্রামার শিখতে চলেছি, একদম পুঙ্খানুপুঙ্খ নিয়মগুলি সব বুঝিয়ে দেবো আমি তোমাকে ওয়ান বাই ওয়ান।
তুমি খুব ধৈর্য ধরে সময় নিয়ে বসো, তুমি আজকের ক্লাসের পরে ভয়েস চেঞ্জ সম্পূর্ণ নূতনভাবে তুমি শিখবে, আর দেখবে কখনোই ভয়েস চেঞ্জ তোমার কাছে কোনো প্রবলেম বলে মনে হবে না। শুধু তাই নয়, আমি আরও কয়েকটা সেন্টেন্স নিয়েছি, দেখো এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আগে বুঝে নেব। ভয়েস চেঞ্জ করার জন্য মনে রাখতে হবে ভার্বটার ভয়েস চেঞ্জ করতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের ভার্বটাকে 3 নম্বর ফর্মে পাঠাতে হবে, আর তার আগে একটা বি ভার্ব বসাতে হবে। এই বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হলেই একে কিন্তু আমরা প্যাসিভ বলি। আমি এটা আগের ক্লাসেও আলোচনা করেছি। দেখো তাহলে ভার্বের অংশে কি থাকে, কখনো শুধুমাত্র একটা মেন ভার্ব থাকে, কখনো আবার এই ভার্বের অংশে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, এটি অক্সিলিয়ারি ভার্ব, আর প্লেইং এটি হলো মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আবার কখনো কখনো যদি একাধিক ভার্ব থাকে, তাহলে দুটো ভার্ব থাকলে তো বুঝলাম প্রথমটা অক্সিলিয়ারি ভার্ব, দ্বিতীয়টা মেন ভার্ব। কিন্তু যদি অনেকগুলো ভার্ব থাকে, 3টে ভার্ব থাকে, তাহলে কি হবে না, তাহলে সবসময় শেষেরটি মেন ভার্ব। মনে রাখবে এই ভার্বের ফ্রেজটার মধ্যে সবসময় শেষেরটি হচ্ছে মেন ভার্ব, আর তার আগের দুটো অক্সিলিয়ারি ভার্ব। এই দুটোই অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু আমি অক্সিলিয়ারি ভার্ব বলতে এই দুটোকে একসঙ্গে বলবো উইল হ্যাভ। তাহলে উইল হ্যাভ হলো অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এর মধ্যে দেখো দুটো অক্সিলিয়ারি কিন্তু আলাদাভাবে দেখতে পাচ্ছ, কিন্তু দুটো অক্সিলিয়ারি ভার্ব মিল একটাই অক্সিলিয়ারি ভার্বের কাজ করছে। তাহলে যদি একাধিক ভার্ব থাকে তখন লাস্টেরটা প্রিন্সিপাল ভার্ব, আর তার আগেরগুলো সবগুলোই অক্সিলিয়ারি ভার্ব। এই বুদ্ধিটা এটা আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগাবো, এটা খুব সাহায্য করবে। তাহলে সব সময় একটা সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, এই যে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করছি প্রথম ক্লাসে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে থাকে সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট, যেগুলোকে আমরা ভয়েস চেঞ্জ করব, কারণ অবজেক্ট না থাকলে তো ভয়েস চেঞ্জ হবে না। আবার পরেরটাতেও দেখো বয়েজ সাবজেক্ট, আর প্লেয়িং একসঙ্গে ভার্ব, ক্রিকেট এটি অবজেক্ট। কি খেলছি, ছেলেরা কি খেলছে না ক্রিকেট। দে সাবজেক্ট, ভার্বের পার্ট অক্সিলিয়ারি মেন ভার্ব, উইল হ্যাভ ফিনিশড হোয়াট না দ্য টাস্ক, এটি হলো অবজেক্ট। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার কি না, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারই হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের আবার দুটো অংশ থাকতে পারে, অক্সিলিয়ারি ভার্ব থাকতেও পারে নাও পারে, এর সঙ্গে থাকবে প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আর বাকি কিছু থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে। বয়েজ আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য প্লেগ্রাউন্ড, এই যে এক্সট্রা কথাগুলো থাকলে শেষে থাকবে। বয়েজ আর প্লেয়িং ক্রিকেট নাও, তাহলে ওটা শেষে থাকবে। তাহলে এই যে সেন্টেন্সের স্ট্রাকচার, আমি যে বললাম স্ট্রাকচার অনুযায়ী ভয়েস চেঞ্জ করা শিখবো, টেন্স অনুযায়ী ধরে ধরে নয়। এতে তুমি যে কোনো ব্যতিক্রমী কোয়েশ্চেনও খুব সহজে সলভ করে দেবে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্ব পার্টটার আবার দুটো অংশ, অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব মানে মেন ভার্ব। এইভাবে আমরা কোয়েশ্চেনটাও পাবো, আর একে অ্যাক্টিভটাকে প্যাসিভও করব ঠিক ওইভাবে, প্যাসিভকে অ্যাক্টিভ করব ওইভাবে। এবার এসো আমরা নিয়মগুলো নিয়ে আলোচনা করি এবং সঙ্গে সঙ্গে কিছু উদাহরণ দেখে পরপর সলভ করতে করতে চলে যাব। দেখো আমি এখানে মিলেমিশে বিভিন্ন টেন্সের বেশ কয়েকটা সেন্টেন্স নিয়ে নিয়েছি। প্রথমে সেন্টেন্সগুলো দেখে নিই, এগুলোর মধ্যে অবজেক্ট আছে কিনা, এদের ভয়েস চেঞ্জ করা যাবে কিনা। আই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল কি খেলি না ফুটবল অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এখানেও তাই সাবজেক্ট আছে, ভার্ব আছে, ফুটবল অবজেক্ট আছে, ইয়েস্টারডে একটা অ্যাডভার্ব আছে এক্সট্রা। আই শ্যাল প্লে ফুটবল, দেখো আই সাবজেক্ট, শ্যাল প্লে দুটো ভার্ব আছে, মানে প্রথমটা হলো অক্সিলিয়ারি ভার্ব, পরেরটা হলো মেন ভার্ব প্রিন্সিপাল ভার্ব, ফুটবল হলো অবজেক্ট। ইউ আর রিডিং ইংলিশ, তুমি ইংরাজি পড়ছো, কি পড়ছো না ইংলিশ, এই হলো অবজেক্ট। প্রিয়া ডাজ নট ইট বিরিয়ানি, প্রিয়া বিরিয়ানি খায় না, কি খায় না বিরিয়ানি খায় না অবজেক্ট। তাহলে সব সেন্টেন্সগুলোতেই অবজেক্ট আছে, মানে সবগুলোকেই
ভয়েস চেঞ্জ করা যাবে। অনেকেই হয়তো শিখেছো যে ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো কি কি। আমি এগুলোকে নিয়ম বলি না, আমি এগুলোকে বলছি স্টেপস। পর পর ধাপে ধাপে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে আমরা করব কি, বারবার বলছি, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভয়েস চেঞ্জ করব, টেন্স অনুযায়ী ধরে ধরে নয়। দেখো তাহলে প্রথম কি, আমাদের প্রথম যেটা করতে হয় সেটি হলো অবজেক্টই সাবজেক্ট হয়। তোমরা জানো অনেকেই অবজেক্টই সাবজেক্ট হয়। ভয়েস চেঞ্জে সাবজেক্ট আর অবজেক্টের স্থান পরিবর্তন হয়, অদল বদল হয়। যদি অবজেক্টের জায়গায় প্রোনাউন থাকে, সেই প্রোনাউনগুলো সাবজেক্টে এলে একটু পাল্টে যায়। যেমন সাবজেক্টের জায়গায় যদি আই থাকে, এটা অবজেক্টের জায়গায় মি হয়, আবার উল্টোটাও হয়, মি থেকে আই হয়। উই থাকলে সেটা আস হয়, ইউ থাকলে ইউ থাকে, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। এগুলো আশা করছি তোমরা অনেকেই জানো, তবু একবার একটু দেখে নাও যদি তুমি না জেনে থাকো। এবার আমি এই দিকটা ইরেজ করে দিলাম। তাহলে আইটা সাবজেক্টের জায়গায় আছে, ও মি হবে পরে। আপাতত নাউন হলে সেই নাউনগুলো কিন্তু সাবজেক্ট থেকে অবজেক্টে বা অবজেক্ট থেকে সাবজেক্টে এলে কোনো পরিবর্তন হয় না, প্রোনাউনগুলো হয়। তাহলে দেখো প্রথম নিয়ম হলো অবজেক্টই সাবজেক্ট হয়। তাহলে ফুটবল অবজেক্ট ছিল, সাবজেক্টের জায়গায় এসে এ হলো ফুটবল। সব ক্ষেত্রেই তাই, এখানেও তাই, অবজেক্ট ছিল ফুটবল, এখানেও হলো ফুটবল, এখানেও তাই। সব টেন্স একসঙ্গে করা যাবে, দেখে নাও। অবজেক্ট ছিল ইংলিশ, এখানেও হলো ইংলিশ। এখানে ছিল বিরিয়ানি, এখানে হলো সাবজেক্ট হলো বিরিয়ানি। তাহলে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েস করা শিখছি। তাহলে এইগুলি ছিল সব অ্যাক্টিভ ভয়েসে, আর আমরা করব প্যাসিভ ভয়েস। এগুলো সব ছিল অ্যাক্টিভ ভয়েস। এবার দেখো অ্যাক্টিভ ভয়েস হোক আর প্যাসিভ ভয়েস হোক, আমি খুব ধীরে ধীরে বলছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তাড়াহুড়ো করে লেখাপড়া শেখা যায় না, নিশ্চয়ই তোমরা জানো। ইউটিউবের কোনো ফানি ভিডিও নয় যে তাড়াতাড়ি করে বলে নিয়ে শেষ করে ফেলতে হবে। অ্যাক্টিভ ভয়েস হোক আর প্যাসিভ ভয়েস হোক, সেন্টেন্সটা অ্যাসার্টিভ যেহেতু, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরম্যাটেই থাকতে হবে। ওই জন্য সাবজেক্টটা অবজেক্টের জায়গায়, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাক, কিন্তু প্যাটার্নটা ঠিকই থাকতে হবে। তাহলে আমি প্রথমে সাবজেক্ট বসিয়ে নিয়েছি, এই সাবজেক্টের কাজটা আমরা 1 নম্বর স্টেপে করে নিলাম। তাহলে 1 নম্বর স্টেপ নাম্বার 1 হলো অবজেক্টই সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্টের পরে কি দেখো বসে আছে, অক্সিলিয়ারি ভার্ব। সেন্টেন্সে নাও থাকতে পারে, অ্যাক্টিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব নাও থাকতে পারে, এখানে নেই, বাকিগুলোতে আছে, এখানে তো নেই, নাও থাকতে পারে। কিন্তু যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, তার কাজটা আগে করে নিতে হবে। তাহলে 2 নম্বর স্টেপে দেখব, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, ভালো করে বুঝে নাও, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটি বসবে, প্রয়োজন মতো বদলে যেতে পারে। ছিল যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তবেই এই 2 দাগের স্টেপটা কাজে লাগবে, না হলে লাগবে না। তাহলে প্রথম সেন্টেন্সে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এখানে এই 2 দাগের এই স্টেপটা কাজে লাগবে না, কারণ এখানে অক্সিলিয়ারি ভার্ব ছিলই না। যেখানে ছিল সেই অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে সেটি বসে যাবে। তাহলে এখানে দেখো, এখানে 1 দাগেও ছিল না, 2 দাগেও ছিল না, 3 দাগে ছিল, শ্যাল অক্সিলিয়ারি ভার্ব ছিল, তাহলে এটি বসবে। কিন্তু আয়ের পাশে শ্যাল বসে, ফার্স্ট পারসন আই উই এর পাশে শ্যাল বসে, কিন্তু এখন ফুটবল তো সাবজেক্ট হয়েছে, এর পাশে বসাবো উইল, থার্ড পারসন হয়ে গেছে। ইউ আর, এখানেও অক্সিলিয়ারি ভার্ব ছিল, বি ভার্বের প্রেজেন্ট টেন্স, এম ইজ আর এর মধ্যেই। তাহলে ইংলিশের পাশে থার্ড পারসন, তাহলে ইজ বসবে,
আমার কথা বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে সেটা বসাবো, প্রয়োজন মতো বদল করতে হলে সেটা করে নিতে হবে। তাহলে এখানে এই কথাটা উল্লেখ করা দরকার, দরকার মতো বদলাতে পারে। কিন্তু যদি ডামি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটি উঠে যাবে। তাহলে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটি বসবে, ডামি অক্সিলিয়ারি বাদ যাবে। দেখো ডামি অক্সিলিয়ারি কেন বাদ যাবে না, এর পরের স্টেপটাই 3-এর দাগে আমাদের যেটা করতে হবে, 3-এর দাগে যেটা করতে হবে, প্যাসিভের নিয়মই হলো নতুন একটি বি ভার্ব আনতে হবে। বি ভার্ব সেন্টেন্সে থাক আর নাই থাক, প্যাসিভ ভয়েসের নিয়মই হলো নতুন একটি বি ভার্ব আনতে হবে। কেন আনতে হবে দেখো, এই যে বলেছিলাম প্যাসিভ ভয়েস কি দেখে চিনবে না, বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্মটা বসাতে হবে, তবেই সেটি প্যাসিভ হবে। এই বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর করতে গেলে এখানে বি ভার্ব নেই, তো এখানে আনতে হবে। তাহলে একজনের জন্য আনতে হবে, বাকিদের জন্য আনতে হবে না, না, সব সময় অলওয়েজ ইউ হ্যাভ টু ব্রিং আ নিউ বি ভার্ব। তাহলে এই যে 3 নম্বরে দেখো, যেহেতু এর পরের স্টেপেই একটা নতুন বি ভার্ব আনতে হবে, তাহলে ডামি অক্সিলিয়ারি তখন আর প্রয়োজন কেন হবে? ডামি অক্সিলিয়ারি আসে কখন না, সেন্টেন্সে একটা অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন। কোন কোন ক্ষেত্রে প্রয়োজন? ইন্টারোগেটিভ করার জন্য আর নেগেটিভ করার জন্য। আমি আগে ক্লাসে শিখিয়েছি, কিন্তু যাকে আবার পরে শেখাবো। তাহলে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করার জন্য একটা অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন, অক্সিলিয়ারি সেন্টেন্সে নেই, ডামি আনতে হয়। তাহলে এই কারণে ডামি বসে আছে এই নটটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে আমার যেহেতু প্যাসিভ ভয়েস করলে একটা নতুন বি ভার্ব আসবেই, তখন ডামির আর প্রয়োজন থাকবে না। তাহলে এই ডামি থাকলে এইটা নিয়ম 2-এর দাগের নিয়ম অনুযায়ী ডামিটা বাদ চলে যাবে। তাহলে একটা স্টেপ অনুযায়ী, নিয়ম অনুযায়ী একটা লেখাও যেমন নিয়ম প্রয়োগ করা, কাউকে বাদ দিয়ে দেওয়া মানেও কিন্তু নিয়মটা প্রয়োগ করা হলো। তাহলে এক্ষেত্রে ডামিটা বাদ যাবে। 3-এর দাগের নিয়ম অনুযায়ী নতুন একটি বি ভার্ব আনতে হবে। এবার দেখো, তাহলে আমি এখন অক্সিলিয়ারি ভার্বের কাজ করে নিয়েছি। এইবার ভার্বের অংশে প্যাসিভের ক্ষেত্রে এই জায়গায় একটা এক্সেস একটা বি ভার্ব আনতে হয়, এখানে একটা এক্সট্রা বি ভার্ব আনতে হয়। এই বি ভার্বটা নিয়ে আসবে। এখানে ফুটবলের পাশে একটা নতুন বি ভার্ব আনবো। কোন টেন্সের বি ভার্ব আনবো? প্রশ্নটা হলো কোন টেন্স, বি ভার্বের প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? না, দেখবো সেন্টেন্সটা কোন টেন্সে ছিল। আই প্লে, ভার্বটা ছিল প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আনবো, মানে এম ইজ আর। এম ইজ আর এর মধ্যে ফুটবলের পাশে বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ইজ বসবে। এখানে দেখো পাস্ট টেন্স ছিল, তাহলে বি ভার্বের পাস্ট টেন্স আনবো, ওয়াজ ওয়ার, ফুটবলের পাশে বসাবো ওয়াজ উইল। দেখো মডাল অক্সিলিয়ারি গুলোর পরে যদি বি ভার্ব বসাতে হয়, তোমরা হয়তো জানো মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে সব সময় ভার্বের রুট ফর্মটা বসে, অরিজিনাল ফর্ম বসে, অন্য কোনো টেন্স বসে না। তাহলে উইলের পরে কিন্তু শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট এগুলো যেহেতু মডেল অক্সিলিয়ারি ভার্ব, এর পরে বি ভার্ব নিজেই বসবে, কারণ রুট ভার্বটা হলো বি ভার্ব। এবারে দেখো এইখানে দেখো ইংলিশ ইজ, এইখানেও একটা বি ভার্ব বসবে। খেয়াল করো, এই যে বি ভার্বটা বসবে সে কোন টেন্সের বসবে না, সেন্টেন্সটা ছিল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স ছিল। তাহলে প্রেজেন্ট টেন্সের আমি তো অলরেডি একটা লিখেছি, একটা বি, এই আরটা তো ইজ হয়েছে, তাহলে আবার একটা ইজ বসবে না। যেহেতু ভার্বটার আইএনজি আছে, 4 নম্বর ইয়েতে গিয়ে 4 নম্বর স্টেপে গিয়ে আমার যেটা করতে হবে, মেন ভার্বটির ভি3 বসবে, মেন ভার্বটির 3 নম্বর ফর্মটা বসবে। তাহলে এখানে যখন মেন ভার্বটার 3 নম্বর ফর্ম বসাবো, তখন এই আইএনজিটা কোথায় যাবে? ওই যে আইএনজিটা, ওটা তো কন্টিনিউয়াসের সিম্পটম,
কন্টিনিউয়াসের লক্ষণ, ওই তো দেখাচ্ছে সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে মেন ভার্বটার যদি আমি 3 নম্বর ফর্ম ইউজ করি, আইএনজি দেখো বসার জায়গা নেই। এই কারণে যখন আমি নতুন যে বি ভার্বটা আনবো, সে এই আইএনজিটাকে নিয়ে বসবে, বিং বসবে। নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা। বিরিয়ানি, তাহলে এখানে তো ডাজ মানে এই ভার্বটা তো বাদ দিয়ে দিয়েছি প্যাসিভে, তাহলে এখানেও কিন্তু একটা নতুন বি ভার্ব আসবে। কোন টেন্সের আসবে না, ডাজ ছিল প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের আসবে এম ইজ আর, তাহলে বিরিয়ানির পাশে ইজ বসবে। যেই বিরিয়ানির পাশে ইজ বসলো, তাহলে দেখো অক্সিলিয়ারি নতুন যে বি ভার্বটা আনার কাজটা শেষ হয়ে গেছে। কিন্তু যেহেতু এখানে সেন্টেন্সে একটা নট ছিল, এই নেগেটিভ সেন্টেন্স নট বসানোর নিয়মই হলো অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসাতে হয়। যদি দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে শুধু প্রথমটির পরে বসাতে হয়। তাহলে যেই অক্সিলিয়ারি ভার্বটা এসেছে এরপরে কিন্তু নটটা এখানে নিরাপদে বসিয়ে দিতে হবে। তাহলে 4 নম্বর স্টেপ আমি অলরেডি বলে ফেলেছি, মেন ভার্বটির 3 নম্বর ফর্মটি বসবে। তাহলে মেন ভার্বটির 3 নম্বর ফর্ম এবার বসাবো। দেখো ফুটবল ইজ প্লে থেকে প্লেড, ওয়াজ এও তাই প্লেড, মেন ভার্বটা প্লেড, এও তাই প্লে 3 নম্বর ফর্ম প্লেড। রিড, রিড রেড রেড বানানটা একই। ইট এট ইটেন হয়েছে। তাহলে দেখো ভার্বের অংশটা পুরো লেখা হয়ে গেল। অক্সিলিয়ারি ভার্বের কাজ প্রথমে করেছি, নতুন একটা বি ভার্ব আনার কাজ করেছি, মেন ভার্বটার 3 নম্বর ফর্মটা বসিয়েছি। তাহলে দেখো সবেতেই প্যাসিভ হলো কিনা কি করে একবার চেক করে নেব। না এই যে বি ভার্বের পরে ভি3 আছে কিনা দেখে নাও। বি ভার্বের পরে ভি3, বি ভার্বের পরে ভি3, বি ভার্বের পরে ভি3, এখানেও বি ভার্ব আছে বিং ভি3, এখানেও তাই বি ভার্ব আছে ভি3। তাহলে প্যাসিভ ভার্বের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা ভার্বটাকে প্যাসিভ করতে হয়, সেই কাজটা আমরা করে ফেলেছি। তাহলে দেখো লেখার সুবিধার্থে আমি এই অংশটাকে একটু ছোট করে লিখে নিয়েছি। এইবারে দেখো 5-এর দাগটা ছেড়ে রেখে 6-এর দাগটা লিখছি। কেন 5-এর দাগ ছেড়ে রাখছি এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এবারে দেখো একটা প্রিপোজিশন বসবে, সাধারণত বাই বসে, কখনো কখনো উইথ বসে, আরো অন্যান্য বসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রিপোজিশন আসে। একটা প্রিপোজিশন যেমন বাই, উইথ ইত্যাদি আসবে, একটা প্রিপোজিশন বসবে। ব্যক্তি দ্বারা কাজ বোঝালে বাই, আর বস্তু দ্বারা হলে উইথ। কিছু কিছু ব্যতিক্রমিক আছে, কখনো টু হয়, নো ভার্বের পরে যেমন নোন টু বলতে হয় ইত্যাদি, আরো ব্যতিক্রমী ক্ষেত্র আছে। তাহলে যেহেতু আমার দ্বারা আমি ফুটবল খেলছি মানে সাবজেক্টের জায়গায় ব্যক্তি আছে, তাহলে সবগুলোই বাই বসবে। বাই, এখানেও বসিয়ে নেব বাই, 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 বাই। এইবার লাস্ট স্টেপ 7 নম্বর লাস্ট স্টেপ হলো, তাহলে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করেছিলাম, এখনো সাবজেক্টটা তো পড়ে আছে, এ অবজেক্ট হয়ে যাবে। যেটা আমি বললাম আইটা মি হয়ে যাবে প্রথমে যেটা বলছিলাম। তাহলে লাস্ট স্টেপ হলো সাবজেক্টই অবজেক্ট হবে। তাহলে দেখো এইটুকু নিয়মের মধ্যে আমি সমস্ত টেন্সকে বেঁধে ফেলেছি। তুমি পারবে, আমি আরো পারফেক্ট টেন্সের আরে উদাহরণ এক্ষুনি নিয়ে আসছি। এই বোর্ডে তো এত একসাথে লেখা সম্ভব না, তুমি সব বুঝতে পারবে এক্ষুনি। দেখো তাহলে সাবজেক্টই অবজেক্ট হবে, তাহলে আইটা হবে এখানে মি, এখানেও তাই আইটা হবে, আই থেকে মি হবে, এটাও তাই মি হবে। ইউ ছিল সাবজেক্টটা, তাহলে এখানে ইউ হবে। বাই, প্রিয়া ছিল সাবজেক্ট, তাহলে এটা হবে বাই প্রিয়া। সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে এলো। এখন তুমি বলবে স্যার তার 5-এর দাগটা খালি কেন? না, খালি তার কারণ হলো, দেখো ইয়েস্টারডে বলে একটা ওয়ার্ড ছিল, তো একটা এক্সট্রা অ্যাডভার্ব ছিল, তো ওকে তো বসাইনি এখনো, ও কোথায় বসবে? এখন বিষয় হলো ও অ্যাডভার্ব যেহেতু, ওকে সেন্টেন্সের শেষেও বসিয়ে দেওয়া যায়, কিন্তু আমার সব সময় সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও যে শুধুমাত্র একটা অ্যাডভার্বই থাকবে তার তো কোনো মানে নেই। কখনো একটা প্রিপোজিশন সমেত একটা নাউন থাকতে পারে। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, এই যে থাকলো উইথ মাই ফ্রেন্ডস, একে কোথায় বসাবো?
যদি এক্সট্রা কিছু থাকে, এই যে আমি ডট ডট দিয়ে দিয়ে লিখেছিলাম যে এখানে যদি এক্সট্রা থাকে, ওই এক্সট্রাগুলোকে শেষে বসানো যায়, এ নিয়ে কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই বাঁধা ধরা। কিন্তু বোঝার সুবিধার্থে আমি তোমাকে একটা ট্রিক শেখাচ্ছি। তুমি কিন্তু ওই এক্সট্রাগুলোকে এই 5 নম্বর স্লটে বসাবে। এখানে এক্সট্রা যা কিছু আছে এগুলো বসবে, তাহলে তোমার অনেক সুবিধা হবে। তাহলে তুমি এখানে এই যে ইয়েস্টারডে ছিল, ফুটবল ওয়াজ প্লেড বাই মি ইয়েস্টারডে, শেষে বসানো যায় যেহেতু অ্যাডভার্ব। কিন্তু ওই যে বললাম সবসময় তো অ্যাডভার্ব থাকে না, তখন তাকে শেষে বসালে অনেক অসুবিধে হয়ে যায়। এখানে বসিয়ে দেবো ইয়েস্টারডে। হলো কখনো কখনো এমন হয় যে দুটো হয়তো অবজেক্ট আছে, একটা অবজেক্ট সাবজেক্ট হবে আর একটা রয়ে যাবে, তাকে কিন্তু ওখানেই বসাতে হবে। এই এক্সাম্পল নিয়ে আমি আসছি কিন্তু এক্ষুনি। তাহলে এই পর্যন্ত যা হলো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। যদি এখনো পর্যন্ত যা দেখছো তোমার যদি ভালো লেগে থাকে, তাহলে তুমি ভিডিওটায় একটা লাইক দাও, একটু কমেন্ট করে আমাকে জানাও। আর এই ক্লাসের শেষে অবশ্যই তুমি বন্ধুদের মধ্যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে ভিডিওটা শেয়ার করবে। তাতে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা আরও অনেক উপকৃত হবে, আমিও খুব আনন্দ পাবো। দেখো, আবার আমি কিছু সেন্টেন্স লিখে নিয়েছি। এই সেন্টেন্সগুলোর প্রত্যেকটাতেই সাবজেক্ট যেমন আছে, অবজেক্টও আছে। হি হ্যাজ প্লেড হকি, সে হকি খেলেছে। কি খেলেছে? হকি। ইউ উইল বি রিডিং হিস্ট্রি, তুমি ইতিহাস পড়তে থাকবে। কি পড়তে থাকবে? ইতিহাস। মাই মাদার গেভ মি আ পেন্সিল, আমার মা আমাকে একটা পেন্সিল দিয়েছিল। এই সেন্টেন্সটাই খেয়াল করো, দুটো অবজেক্ট আছে। তাহলে আমি বলেছিলাম ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তুমি ওই জায়গাটা ভুলে গিয়ে থাকলে আবার একবার একটু ব্যাকে গিয়ে দেখে নাও, ওখানে কিন্তু এটা লেখা ছিল। তাহলে প্রথমে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? আমার মা দিয়েছিল। কি দিয়েছিল? একটা পেন্সিল, এই একটা অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে, এই একটা অবজেক্ট। দুটো অবজেক্ট থাকলে তখন কি করব? দে মেড মি দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, তারা আমাকে বানিয়েছিল। কি বানিয়েছিল? না দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। কাকে বানিয়েছিল? আমাকে। তাহলে কি এখানে দুটো অবজেক্ট, দুটোরই উত্তর আছে। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, কিন্তু দুটোই অবজেক্ট নয়, একটা অবজেক্ট। তখন কি করব বলছি আমি। চিলড্রেন ওয়ার রিডিং ইংলিশ, ছেলেরা ইংরাজি পড়ছিল। কি পড়ছিল? ইংরাজি। তাহলে সবেতেই অবজেক্ট আছে। আমরা এবারে শুধুমাত্র এই স্ট্রাকচার অনুযায়ী এই স্টেপগুলি জাস্ট অ্যাপ্লাই করব, সমস্ত টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এর ফলে তুমি শুধু এই স্টেপটুকু মনে রাখতে পারলেই তুমি যে কোনো দিন যে কোনো সময় ভয়েস চেঞ্জ করতে পারবে, যে কোনো ব্যতিক্রমী কঠিন কোয়েশ্চেনেরও সমাধান তুমি করে নিতে পারবে। এই হলো অবজেক্ট। তাহলে প্রথম নিয়ম হলো অবজেক্টই সাবজেক্ট হবে। তাহলে হকি, এখানে লিখলাম হকি। হি উইল বি রিডিং হিস্ট্রি, এই ছিল অবজেক্ট, তাহলে এখানে লিখব হিস্ট্রি। মাই মাদার গেভ মি আ পেন্সিল, দুটো অবজেক্ট আছে, তাহলে কাকে সাবজেক্ট করব? এখানে নিয়ম নেই, দুটোর মধ্যে যে কোনো একটাকেই সাবজেক্ট করা যাবে। একটা অবজেক্ট সাবজেক্ট হবে, আর একটা পড়ে থাকবে ওই জায়গাতেই, ভার্বের পরেই পড়ে থাকবে। যে কারণে আমি ভার্বের পরেই এক্সট্রা কথাগুলো বলতে বলছিলাম। এখানে একে বলে ডাইট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের দুটো অবজেক্ট থাকে। তাহলে যে কোনো একটা ভার্ব অবজেক্টকে সাবজেক্ট করব, আর যেটা পড়ে থাকবে সেই অবজেক্টটার নাম রিটেন্ড অবজেক্ট। রিটেন মানে পড়ে থাকা, যে অবজেক্টটা পড়ে থাকবে তাকে বলে রিটেন্ড অবজেক্ট, ও ওখানে পড়ে থাকবে। তাহলে প্রশ্ন হলো কোনটাকে আমরা সাবজেক্ট করব? দিস ইজ আ ভেরি সিরিয়াস কোয়েশ্চেন। এখন যে কোনো একটাকেই তো করা যাবে। আমার সাজেশন নাও তুমি, সব সময় ব্যক্তি যে থাকবে ও প্রথমেই থাকবে, ওকে সাবজেক্ট করবে। এই দুটো অবজেক্টের পরিচয় হলো যেটা ব্যক্তিকে বোঝাচ্ছে। খেয়াল করো, ও হলো ইনডাইরেক্ট অবজেক্ট। দেখো শুনতে একটু অড লাগছে। সাধারণত এই যে দুটো অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে আমাদের সাধারণ কমন সেন্সে যেটা প্রথমেই মাথায় আসে, তাহলে ব্যক্তিটাই তো ডাইরেক্ট হতে পারতো না। ব্যক্তিটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, পেন্সিল এটা বস্তুটা হলো ডাইরেক্ট অবজেক্ট। তাহলে দুটো অবজেক্টের মধ্যে অবশ্যই একটি ব্যক্তি হতে হবে, একটি বস্তু হতে হবে। একজন ব্যক্তি হতে হবে, একটি বস্তু হতে হবে। ব্যক্তি প্রথম বসবে, বস্তু পরে বসবে। এইখানটা একটু বোঝার আছে, মন দিয়ে বোঝো।
যদি আমি এই সেন্টেন্সে লেখার সময় কোয়েশ্চেনটাতেই যদি আ পেন্সিল আগে থাকতো তখন টু মি লিখতে হতো। মাই মাদার গেভ আ পেন্সিল টু মি। এই যাতে টুটা না বলতে হয় এই কারণে সবসময় ইনডাইরেক্ট মানে ব্যক্তিকে ইনডাইরেক্ট অবজেক্টকে প্রথমে বসানোর ভালো। এইখানে দেখো তাহলে বললাম দুটোর মধ্যে একটা ব্যক্তি হতে হবে, একটা বস্তু হতেই হবে। একটা দুজনেই ব্যক্তি হতে পারবে না, দুজনেই বস্তু হতে পারবে না, তাহলে তাদের অবজেক্ট বলা হবে না। এইখানে সেই সমস্যাটাই হয়েছিল। তারা বানিয়েছিল কাকে? আমাকে। দুটোই দেখো ব্যক্তি হয়ে গেছে। মি আমাকে একজন ব্যক্তি, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব ক্লাবের প্রেসিডেন্ট তিনিও তো একজন ব্যক্তি। তাহলে দুজন ব্যক্তি হওয়ার জন্য দুজন অবজেক্ট হতে পারবে না। প্রথমটি অবজেক্ট হবে, দ্বিতীয়টি এ অবজেক্ট নয়, ওকে বলে কমপ্লিমেন্ট, ও কিন্তু আর অবজেক্ট নয়। তাহলে এইখানে এই কারণেই আমি কিন্তু এই যে এক্সট্রা জায়গাটা এক্সট্রা কথাগুলো মেন ভার্বের পরেই লিখতে বলেছি, তোমরা শেষে লেখার দিকে যাবে না। আমি ভুল বলিনি, কিন্তু আমার সাজেশান তুমি নাও, তুমি এক্সট্রা কথাগুলো ভার্বের পরে বলবে, তোমার খুব সুবিধা হবে, খুব উপকার হবে। অনেক জটিলতা তোমার থেকে দূর হয়ে যাবে, তুমি জানতেও পারবে না যে এটা এত কঠিন ছিল। তাহলে এখানে কোনটাকে সাবজেক্ট করব? মি। মি থাকলে আই হবে। তাহলে কি আ পেন্সিল দিয়ে করা যাবে না? অবশ্যই যাবে। আ পেন্সিল দিয়ে করলেও কিচ্ছু হতো না, এখানে হবে। তাহলে আবার দেখো এখানে অবজেক্ট কি? মি। এখানে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হলে আই হবে। এ কিন্তু তাহলে বললাম অবজেক্ট নয়। চিলড্রেন ওয়ার রিডিং হিজ ইংলিশ, তাহলে এখানে অবজেক্ট হলো ইংলিশ ছিল, তাহলে সাবজেক্টের জায়গায় নাউন তো পাল্টাই না। 2 নম্বর নিয়ম অ্যাপ্লাই করব, অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটি বসবে, প্রয়োজনে বদলাতে পারে। এখানে ছিল হ্যাজ ছিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ মানে হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স, হ্যাভ আর হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ ছিল, হকির সাথেও হ্যাজই হবে, এখানেও হ্যাজ হবে। হি, খেয়াল করো এবারে এখানে বলেছিলাম আমি একটু আগেই, মেন ভার্ব হলো লাস্টেরটা, তার আগের যা আছে ভার্বের অংশে সবটাই অক্সিলিয়ারি ভার্ব। হি এর সাথে উইল বি, হিস্ট্রির সাথেও উইল বি। তাহলে এখানে দুটো অক্সিলিয়ারিকে আমি বলেছিলাম না একটা অক্সিলিয়ারি হিসাবে ট্রিট করব, তাই কিন্তু করেছি। মাদার গেভ, তাহলে অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে, এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই, তার জন্য 2 নম্বর নিয়মটা অ্যাপ্লাই করতে হবে না, আমি বলেইছি আগে। দে মেড মি, এখানেও তাই, অক্সিলিয়ারি ভার্ব ছিল না, তার জন্য 2 নম্বর নিয়মটা অ্যাপ্লাই করতে হবে না। তার মানে 2 নম্বর নিয়মটা সবার জন্য নয়, এটা সব ক্ষেত্রে কাজে লাগবে না। চিলড্রেন ওয়ার রিডিং ইংলিশ ছিল অক্সিলিয়ারি ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্ব চিলড্রেনের পাশে ওয়ার মানে বি ভার্বের পাস্ট টেন্স ওয়াজ ওয়ার। ইংলিশ এটা যেহেতু প্লুরাল ছিল ওয়ার, ইংলিশ সিঙ্গুলার হয়ে গেছে ওয়াজ। তাহলে এবার দেখো নতুন একটি বি ভার্ব আনতে হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স থাকলে মানে আইএনজি থাকলে সেটা তাহলে কি লিখছিলাম না, ওই বি ভার্বটা আইএনজিটাকে নিয়ে বসবে। তাহলে এইখানে বলছিলাম যে কন্টিনিউয়াস হলে, এটা 3 দাগের প্রথম নিয়ম, কন্টিনিউয়াস হলে বিং বসতো। দেখো তাহলে এখানে বিং বসাবো, কিন্তু এই যে পারফেক্ট টেন্স আছে, হ্যাভ ভার্বের পরে সব সময় যে কোনো ভার্ব যদি তুমি বসাতে যাও, হ্যাভ ভার্বের পরে মানে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে অলওয়েজ V3 বসবে, এটাই নিয়ম। ও অন্য কোনো ভার্বের ফর্মকে বসতে দেবে না। তাহলে এরপরে যে নতুন একটি বি ভার্ব আনবো তারও তো 3 নম্বর ফর্মটাই বসবে। তাহলে পারফেক্ট টেন্স হলে, তাহলে 2 নম্বর হচ্ছে পারফেক্ট হলে বিন বসবে, পারফেক্ট টেন্স হলে বিন বসবে, কারণ বি ভার্বের 3 নম্বর ফর্ম হলো বিন। তাহলে এখানে বিং হয়ে গেছে। এখানে নতুন বি ভার্ব আসবে, পাস্ট টেন্স ছিল গেভ, তাহলে পাস্ট টেন্স ওয়াজ ওয়ার, আয়ের পাশে ওয়াজ। তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বের কাজ এখনো চলছে, এই নতুন এটা হয়ে গেছে, এবারে নতুনটার কথা বি ভার্বটার কাজ চলছে। পাস্ট টেন্স ছিল, তাহলে আই ওয়াজ, ওয়াজ ছিল। এবার আইএনজি ছিল, নতুন যে বি ভার্বটা বসবে আইএনজি থাকার জন্য ও আইএনজিটাকে নিয়ে বসবে। 3 দাগের নিয়ম 3টে হয়ে গেল, 3টে নিয়ম কাজে লাগিয়ে ফেলেছি। দেখো 3টে করে ওয়ার্ড লেখা হয়েছে, এখানে 2টো মিলে একটা অক্সিলিয়ারি ভার্ব, এখানে 2টো কেন না, এখানে 2 দাগটা কাজে লাগেনি তাই। এবারে 4 নম্বর মেন ভার্বটির V3 ফর্মটা বসবে,
এখানে অলরেডি চাই থাকে, পারফেক্ট টেন্স যেহেতু হ্যাভ ভার্বের পরে V3 থাকে, তাহলে এটা প্লেড, এখানেও তাই রিড রেড রেড, ওয়াজ গিভেন গিভ গেভ গিভেন, মেক মেড মেড 3 নম্বর ফর্ম, এটাও তাই রিড। এইবার এক্সট্রা কিছু থাকলে বসে যাবে, এখানে কোনো এক্সট্রা কিছু ছিল না, এতেও ছিল না, এখানে ছিল দেখো আ পেন্সিল, এই অবজেক্টটাকে আমি তো কাজে লাগাইনি, ও এখানে বসে যাবে আ পেন্সিল, এ হয়ে গেল রিটেন্ড অবজেক্ট, যেহেতু জায়গা মতো ঠিক বসে গেছে ভার্বের পরে, ও অবজেক্ট হিসাবেই থেকে গেছে, ওই জন্য ওকে বলে রিটেন্ড অবজেক্ট। এখানেও তাই দেখো দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব পড়ে আছে, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, এও পড়ে আছে, কিন্তু এ তো শেষে চলে যাবে, এই সাবজেক্টটা তো অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা তো অবজেক্ট হবে। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, এখানে কোনো এক্সট্রা নেই। প্রিপোজিশন বসবে বাই উইথ, ব্যক্তি দ্বারা হলে সব বাই, তাহলে এখানে আমি তাই নিয়েছিলাম, সবই এখানে ব্যক্তি ছিল, তাহলে এখানে বসাবো বাই বাই বাই, এখানেও তাই বাই বাই। সাবজেক্টিভ অবজেক্ট হবে, হিটা হবে হিম, এখানেও তাই হিম। মাই মাদার, তাহলে মাই মাদার, নাউন তো পাল্টায় না, দেটা দেম হবে, চিলড্রেনটা চিলড্রেন থাকবে, নাউন কমন নাউন। দেখো তাহলে টেন্স ধরে ধরে আলাদা আলাদা নিয়ম আমরা ভাগ করিনি, আমরা কি করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত নিয়েছিলাম, সেগুলোকেও এই নিয়মের মধ্যে সেন্টেন্সের স্ট্রাকচারে সেন্টেন্স যেভাবে বসাতে হয় আমি শুধু সেটাই করেছি। জাস্ট এই কয়েকটা স্টেপ তুমি মনে রাখতে পারলেই তুমি যে কোনো ভয়েস চেঞ্জ, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে কোনো ভয়েস চেঞ্জ যত যেমনই দেওয়া থাক তুমি কিন্তু খুব সহজেই সলভ করতে পারবে। তোমাকে আর টেন্সের চার্টে খুঁজতে হবে না যে এটা কোন টেন্সের ঘরে বসিয়ে বসিয়ে করব, এটা তোমার করতে হবে না। যদি তুমি আজকের ক্লাসটা আমার ভালো করে বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পেরেছো আজকে আমরা এই যে অ্যাক্টিভকে প্যাসিভ করা শিখলাম, অ্যাক্টিভকে আমরা প্যাসিভ করা শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের। এতক্ষণ পর্যন্ত যারা দেখলে আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটু লাইক দেবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।